রিডিং সামারি উইথ ক্লুজ কোয়েশ্চেন টাইপে বক্সের মধ্যে উত্তর থাকার পরেও কেন ভুল হয়? উত্তরের পেছনের আসল লজিকটি জানুন। হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা সলভ করব আইএলটিএস রিডিং এর অন্যতম চ্যালেঞ্জিং একটা পার্ট, সামারি কমপ্লিশন উইথ আ লিস্ট অফ ওয়ার্ডস। এখানে উত্তরগুলো নিচে একটা বক্সের মধ্যে অপশন হিসেবে দেওয়া থাকে। স্টুডেন্টরা এখানে সবচেয়ে বেশি ভুল করে, কারণ তারা প্যাসেজের শব্দ আর অপশনের শব্দের মধ্যে মিল পায় না। মনে রাখবেন, আইএলটিএস রিডিং মানে হলো প্যারাফ্রেজিং এর খেলা। প্যাসেজে থাকবে এক শব্দ আর অপশনে থাকবে তার সিনোনিম বা জমজ ভাই বোন। সো এই কোয়েশ্চেন টাইপটি সলভ করার সময় আমাদেরকে অবশ্যই চারটা জিনিস মাথায় রাখতে হবে। সো চলুন এগুলো ওয়ান বাই ওয়ান একটু জানার চেষ্টা করি। প্রথমে যে বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ওয়ার্ড নয়, লেটার এ বি সি তে আপনার আনসারটা লিখুন। বক্সের ভেতরে অনেকগুলো শব্দ দেওয়া থাকলেও আপনার উত্তরপত্রে বা আনসার শিটে সাধারণত শব্দগুলো লিখতে হয় না, বক্সের পাশে থাকা অক্ষরগুলো মানে হচ্ছে অ্যালফাবেটে এ ভি সি এগুলা দিয়ে আমাদের আনসারটা লিখতে হয়। তো এই জন্য আমাদেরকে ইনস্ট্রাকশনটা ভালো করে পড়তে হবে। সেখানে বলা থাকে রাইট দ্য কারেক্ট লেটার এ টু এফ। তো এভাবে শব্দ লিখলে আমাদের উত্তর কিন্তু ভুল হয়ে যাবে, আমাদেরকে লেটারে আনসারগুলা দিতে হবে। দ্বিতীয় যে বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সিনোনিম বা যমজ ভাই খোঁজা। সবচেয়ে বড় ভুল হলো প্যাসেজে বক্সের শব্দগুলো খুঁজতে যাওয়া। মনে রাখবেন, বক্সের শব্দগুলো প্যাসেজে সরাসরি থাকবে না, প্যাসেজে থাকবে উত্তরটির মূল ব্যাখ্যা আর বক্সে থাকবে তার একটা সিনোনিম। তাই অর্থের দিকেও আমাদেরকে ফোকাস করতে হবে, শুধু শব্দের দিকে ফোকাস করলেই হবে না। 3 নাম্বার যে বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আগে প্যাসেজ পরে বক্স। কখনো বক্সের শব্দগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করার চেষ্টা করবেন না। আপনার কাজ হবে আগে প্রশ্নের কিওয়ার্ড দিয়ে প্যাসেজের সঠিক লাইনটা আগে খুঁজে বের করা, দেন প্যাসেজ থেকে উত্তরটা নিজের ভাষায় বোঝার চেষ্টা করা, এরপর বক্সের ভেতর থেকে সেই অর্থের সাথে মিল আছে এমন একটা শব্দ খুঁজে বের করা। 4 নাম্বার যে টিপসটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এলিমিনেশন মেথড। বক্সে সবসময় উত্তরের চেয়ে বেশি অপশন দেওয়া থাকে, যেমন 5টি শূন্যস্থান, কিন্তু আপনার অপশন দিয়ে দেওয়া হয়েছে কয়টা? 8টা বা 7টা। আপনি যখন একটি প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবেন, সাথে সাথে বক্সে সে অপশনটা জাস্ট একটু এলিমিনেট করে ফেলেন। এতে পরের প্রশ্নগুলোর সময় আপনার অপশন কমে আসবে এবং কনফিউশনও কম হবে। তো চলুন এই 4টা টিপস ইউজ করে আমরা আজকে একটা সামারি উইথ ক্লুজ কোয়েশ্চেন টাইপ সলভ করি, তাহলে আমরা এই বিষয়গুলো আরো ভালো করে বুঝতে পারবো। এখানে একটা প্যাসেজ দেওয়া আছে বইয়ের রিভিউ এর উপরে, এবং সামারি উইথ ক্লুজ এর কিছু কোয়েশ্চেনও দেওয়া আছে। সো চলুন এই কোয়েশ্চেন গুলা আমরা ওয়ান বাই ওয়ান সলভ করার চেষ্টা করি, তাহলে আমরা এই বিষয়টা আরো ভালো করে বুঝতে পারবো। তো কোয়েশ্চেন সলভ করতে যাওয়ার আগে আমাদের প্রথম কাজটাই হচ্ছে ইনস্ট্রাকশনটা ভালো করে পড়ে নেওয়া, যে আমাদের আনসার গুলো আসলে আমরা কিভাবে লিখবো, আমরা কি ওয়ার্ডে লিখবো নাকি লেটারে লিখবো। তো দেখি আমাদের ইনস্ট্রাকশন এখানে কি বলা হচ্ছে, চুজ দ্য কারেক্ট লেটার এ টু জি। তার মানে আমাদের আনসার গুলো এখানে আমাদেরকে লেটারে লিখতে বলা হচ্ছে, আমরা কোনো ওয়ার্ড আমাদের অ্যান্সারে লিখতে পারবো না। ধরেন 30 নাম্বার কোয়েশ্চেনের আনসার হলো অপশন এ মেজারমেন্ট, তাহলে আমরা কিন্তু এখানে মেজারমেন্ট লিখতে পারবো না, আমরা জাস্ট এখানে এটা আনসার লিখতে পারবো। বোঝা গেছে? তো চলুন আমরা এটা সলভ করার চেষ্টা করি। এখানে একটা টাইটেল দেওয়া আছে জেরেমি বেনথাম, তার মানে এই যে কোয়েশ্চেন গুলা আছে এগুলা সব জেরেমি বেনথামকে নিয়েই। তো চলুন আমরা শুরু করি এগুলা পড়া। Jeremy Bentham was active in other areas besides philosophy. In the 1790s, he suggested a type of technology to improve dash for different government departments. তার মানে এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে জেরেমি বেনথাম তিনি 1790 সালে কোনো একটা টেকনোলজি আবিষ্কার করেছিলেন, যেটা সরকারের যে ডিপার্টমেন্ট গুলা আছে ওই ডিপার্টমেন্ট গুলার মধ্যে কোন একটা কিছু কি করছিল, কোন একটা কিছু ইমপ্রুভ করছিল। এখন কি ইমপ্রুভ করছিল সেটাই আমাদেরকে খুঁজে বের করতে হবে। এই ইমপ্রুভ এইটাই হচ্ছে আমাদের আজকের ফোকাস ওয়ার্ড।
এবং এই সালটাকেও আমরা কিওয়ার্ড হিসেবে নিতে পারি, যেটা আমরা প্যাসেজে খুব সহজেই খুঁজে পাবো। তো চলুন আমরা কিওয়ার্ড গুলা নিয়ে প্যাসেজে একটু স্ক্যান করার চেষ্টা করি। তো আমাদের কিওয়ার্ডটা আমরা এখানে পেয়ে গেছি 1790s and ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট, এই কিওয়ার্ডটা আমরা এখানে পেয়ে গেছি। তো চলুন এই লাইনটা আমরা শুরু থেকে একটু পড়ার চেষ্টা করি। In the 1790s, he wrote to the Home Office suggesting that the departments of government be linked together through a set of conversation tubes. A set of conversation tubes. তার মানে এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে বেনথাম তিনি প্রস্তাব করেন যে সরকারি যে অফিসগুলো আছে, অর্থাৎ ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট, সরকারের যে ডিপার্টমেন্টগুলো আছে ওগুলা যেন কনভারসেশন টিউবের মাধ্যমে একে অপরের সাথে লিঙ্কড টুগেদার বা একে অপরের সাথে যুক্ত হতে পারে। সো আমরা লজিকটা এখানে একটু বোঝার চেষ্টা করি। যখন দুই বা ততোধিক অফিস তারা একে অপরের সাথে লিঙ্কড থাকে বা কানেক্টেড থাকে এবং কনভারসেশন বা কথা বলার সুযোগ পায়, তখন আসলে সেখানে কি উন্নত হয়? অবশ্যই তাদের পারস্পরিক যোগাযোগ বা কমিউনিকেশন, তাই না? সো তাদের মধ্যে হচ্ছে কমিউনিকেশন উন্নত হওয়ার কথা এখানে বলা হচ্ছে। সো দেখি এটা আমরা অপশনে পাই কিনা। আমাদের F নাম্বার অপশনে কি আছে? কমিউনিকেশন। সো বেনথামের ওই টেকনোলজিটা সরকারের যে অফিসগুলো আছে ওগুলোর মধ্যে কমিউনিকেশন ইমপ্রুভ করছিল। সো আমাদের 30 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে কি অপশন F বা কমিউনিকেশন। আমরা এখানে প্যারাফ্রেজিংটা একটু বোঝার চেষ্টা করি। আমাদের প্যাসেজে বলা হচ্ছে কি? প্যাসেজে বলা হচ্ছে লিঙ্কড টুগেদার, তারা যেন একে অপরের সাথে কানেক্টেড থাকতে পারে বা লিঙ্কড থাকতে পারে। আর অপশনে এটাকে কি বলা হচ্ছে? কমিউনিকেশন। এটা দ্বারা এই লিঙ্ক টুগেদারকে প্যারাফ্রেজ করা হচ্ছে। এবং আমাদের কোয়েশ্চেনে আছে কি আর টাইপ অফ টেকনোলজি, এক ধরনের টেকনোলজি, কিন্তু প্যাসেজে হুবহু সেই টেকনোলজিটা কি সেটা এখানে বলা হচ্ছে, সেটা একটা কনভারসেশন টিউবস। সো বোঝা গেছে এখানে তারা কিভাবে প্যারাফ্রেজটা করেছে। কনভারসেশন টিউবের মাধ্যমে সরকারি ডিপার্টমেন্টগুলোর মধ্যে কমিউনিকেশন উন্নত হয়েছিল। ওকে, সো আমাদের নেক্সট কোয়েশনে কি আছে একটু দেখার চেষ্টা করি। He developed a new way of printing banknotes to increase dash. তার মানে হচ্ছে এখান থেকে আমরা কিওয়ার্ড কি নিতে পারি? a new way and printing banknotes। এখানে ব্যাংকনোট প্রিন্ট করার কথা বলা হচ্ছে, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে বেনথাম তিনি ব্যাংকনোট প্রিন্ট করার জন্য নতুন কোন একটা ডিভাইস হয়তো তিনি আবিষ্কার করছিলেন, যেটা কোন একটা কিছু ইনক্রিজ করছিল। কি ইনক্রিজ করছিল সেটাই আমাদেরকে খুঁজে বের করতে হবে। এই ইনক্রিজ এটাই হচ্ছে আজ আমাদের ফোকাস ওয়ার্ড। অর্থাৎ তার ওই ডিভাইসটা ব্যাংকনোটের কি ইনক্রিজ করেছিল সেটাই আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো চলুন আমাদের কিওয়ার্ড গুলো নিয়ে প্যাসেজে একটু স্ক্যান করার চেষ্টা করি। সো এখানে ব্যাংকনোট সম্পর্কে কথা বলা হচ্ছে, আমাদের কিওয়ার্ড আমরা পেয়ে গেছি। ব্যাংকনোট প্রিন্ট করার কথা এখানে বলা হচ্ছে। সো এই লাইনটা শুরু থেকে আমরা একটু পড়ার চেষ্টা করি। And to the Bank of England with a design for a printing device that could produce unforgeable banknotes. Unforgeable banknotes. Unforgeable মানে হচ্ছে যা কপি করা যায় না বা জাল করা যায় না বা নকল করা একদম অসম্ভব। অর্থাৎ এতটুকু পরে আমরা কি বুঝতে পারছি? এতটুকু পরে আমরা বুঝতে পারছি যে বেনথাম সে এমন একটা প্রিন্টিং ডিভাইস ডিজাইন করছিল যা আনফর্জেবল ব্যাংকনোট বা যে ব্যাংকনোট গুলা জাল করা একদম অসম্ভব এমন নোটগুলা তৈরি করতে পারত। সো আমরা এখানে লজিকটা একটু বোঝার চেষ্টা করি। টাকা যদি জাল করা না যায় তবে সেই টাকার আসলে কি বেড়ে যায়? অবশ্যই তার নিরাপত্তা বেড়ে যায়। সো অপশনে আমরা নিরাপত্তার ইংরেজি শব্দ কি আছে একটু খুঁজে বের করার চেষ্টা করি। মেজারমেন্ট, প্রফিট, প্রিজার্ভেশন, এখানে বলা হচ্ছে কি সিকিউরিটি। অর্থাৎ ওই টাকাগুলা জাল করা যেত না, যে কারণে হচ্ছে ওই টাকাগুলার কি বেড়ে গেছিল?
ওই টাকাগুলোর সিকিউরিটি বা নিরাপত্তা বেড়ে গিয়েছিল। সো আমরা প্যারাফ্রেজিংটা এখানে একটু বোঝার চেষ্টা করি। আমাদের প্যাসেজে বলা হচ্ছে কি আনফরজেবল, অর্থাৎ যা নকল করা অসম্ভব। আর আমাদের অপশনে বলা হচ্ছে কি সিকিউরিটি বা নিরাপত্তা। তো যেহেতু আমরা এই অপশনটা পেয়ে গেছি, সো আমরা এটাকে সিম্পলি জাস্ট এলিমিনেট করে দেব। তার মানে কি দাঁড়ালো, বেনথাম সে এমন একটা প্রিন্টিং ডিভাইস বানাইছে যেটা ওই টাকার নিরাপত্তা বৃদ্ধি করছে। ওকে, সো আমাদের 31 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে কি বি। সো আমাদের নেক্সট কোয়েশ্চেনে কি আছে একটু পড়ার চেষ্টা করি। And also designed a method for the dash of food. অর্থাৎ এখানে খাবার নিয়ে বলা হচ্ছে, অর্থাৎ জেরেমি বেনথাম তিনি হয়তো খাবারের কথা ভেবে কোনো একটা মেথড আবিষ্কার করছিলেন। সো আ মেথড এটাকে আমরা কিওয়ার্ড হিসেবে নিতে পারি। তিনি হয়তো খাবারকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য অথবা খাবার শুকানোর জন্য এই টাইপের কোনো কিছু করার জন্য সে হয়তো কোনো একটা মেথড আবিষ্কার করছিল। সো আমাদের কিওয়ার্ড গুলো নিয়ে প্যাসেজ একটু খোঁজার চেষ্টা করি। আরেকটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, এখানে দেখেন বলা আছে কি ফুড। সো এই ফুড শব্দটা আমরা হয়তো প্যাসেজে সরাসরি নাও পেতে পারি। এই ফুড শব্দটার বদলে প্যাসেজে হয়তো স্পেসিফিক ফুডের নামগুলা বলে দিতে পারে, যেমন মাছ, মাংস, সবজি, এগুলো তারা স্পেসিফিকলি বলে দিতে পারে। সো এই বিষয়টা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে তারা কিভাবে আসলে প্যারাফ্রেজটা করতে পারে। সো আমরা খাবারের নাম খোঁজার চেষ্টা করি একটু। সো এখানে আমরা পেয়ে গেছি মিট, ফিশ, ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস, কতগুলা খাবারের নাম বলা হচ্ছে। সো যেহেতু আমরা আমাদের কিওয়ার্ড গুলা পেয়ে গেছি, সো এই লাইনটা শুরু থেকে আমরা একটু পড়ার চেষ্টা করি। He drew up plans for a frigidarium to keep provisions such as meat, fish, fruit and vegetables fresh. অর্থাৎ এতটুকু পরে আমরা কি বুঝতে পারছি, এতটুকু পরে আমরা বুঝতে পারছি যে বেনথাম একটি ফ্রিজিডেরিয়াম বা ঠান্ডা রাখার যন্ত্র বানাতে চেয়েছিলেন, যাতে এই খাবারগুলো এই যে মাংস, মাছ, সবজি, ফল, এই খাবারগুলোরে যেন সতেজ রাখা যায় বা ফ্রেশ রাখা যায়, তাই না? তো আমরা লজিকটা একটু বোঝার চেষ্টা করি। খাবারকে পচন থেকে রক্ষা করে তাজা রাখার যে বৈজ্ঞানিক পদ্ধতিটা, সেটাকে আমরা আসলে কি বলি? সংরক্ষণ বা প্রিজার্ভেশন। আমরা দেখি এটার সাথে আমাদের কোনো অপশন ম্যাচ করছে কিনা। খাবার সংরক্ষণ করা, প্রিজার্ভেশন, আমরা আমাদের অপশনটা পেয়ে গেছি। সো আমাদের 32 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে কি জি, অর্থাৎ বেনথাম সে এমন একটা মেথড ডিজাইন করছিল যেটা হচ্ছে খাবারকে সংরক্ষণ করতো বা খাবারকে সতেজ রাখতো। তো আমরা এখানে প্যারাফ্রেজিংটা একটু বোঝার চেষ্টা করি। আমাদের প্যাসেজে বলা হচ্ছে কি হি ড্রিউ আপ প্ল্যানস ফর আ ফ্রিজিডেরিয়াম, অর্থাৎ তার এই মেথডটার নাম কি ছিল? ফ্রিজিডেরিয়াম। এই ফ্রিজিডেরিয়ামকে প্যারাফ্রেজ করে কোয়েশ্চেনে বলা হচ্ছে কি আ মেথড, হয়ে গেছে। এন্ড আমাদের প্যাসেজে বলা হচ্ছে যে তার এই মেথডটা বা এই যে ফ্রিজিডেরিয়ামটা, তার এই ডিভাইসটা কি করছিল? কিপ প্রভিশন, অর্থাৎ খাবারকে সতেজ রাখতো বা ফ্রেশ রাখতো। এন্ড আমাদের অপশনে বলা হচ্ছে কি প্রিজার্ভেশন। তো বোঝা গেছে তারা কিভাবে প্যারাফ্রেজ করছে এখানে। সো যেহেতু আমরা এটা পেয়ে গেছি, এখন আমরা এটাকে জাস্ট এলিমিনেট করে দেব। সো আমাদের 32 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে প্রিজার্ভেশন, অর্থাৎ জি। সো আমাদের নেক্সট কোয়েশ্চেনে কি বলা হচ্ছে, হি অলসো ড্রিউ আপ প্ল্যানস ফর আ প্রিজন which allowed the dash of prisoners at all times. Prisoners at all time, তার মানে হচ্ছে এখানে কয়েদিদেরকে নিয়ে কথা বলা হচ্ছে এবং একটা জেলখানারও কথা বলা হচ্ছে। সো এই দুইটা শব্দ নিয়ে আমরা প্যাসেজে একটু খোঁজার চেষ্টা করি, জেলের কথা কোথায় বলা হচ্ছে। সো আমরা আমাদের কিওয়ার্ডটা পেয়ে গেছি প্রিজন অ্যান্ড প্রিজনার, এটাও পেয়ে গেছি। সো এই লাইনটা শুরু থেকে একটু পড়ার চেষ্টা করি। His celebrated design for a prison to be known as a panopticon, in which prisoners would be kept in solitary confinement,
while being visible at all times to the guards. Being visible at all time to the guards. অর্থাৎ এতটুকু পড়ে আমরা কি বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি যে এখানে একটা জেলের বর্ণনা দেওয়া আছে এবং বেনথাম সে এমন একটা জেলের কথা চিন্তা করেছিল যেখানে হচ্ছে কয়েদিদেরকে এমন ভাবে রাখা হবে যাতে তারা গার্ডদের কাছে সবসময় কি থাকে, ভিজিবল থাকে। যেখানে এখানে বলা হচ্ছে বিং ভিজিবল অ্যাট অল টাইমস টু গার্ডস, অর্থাৎ তারা যেন হচ্ছে সবসময় গার্ডের নজরে থাকে। সো আমরা এখানে লজিকটা একটু বোঝার চেষ্টা করি। কাউকে সারাক্ষণ চোখে চোখে রাখা বা সে কি করছে তা দেখার প্রক্রিয়াকে কি বলা হয়? পর্যবেক্ষণ। সো দেখি পর্যবেক্ষণ অর্থাৎ বিং ভিজিবল অ্যাট অল টাইম টু দ্য গার্ডস, এটার সাথে আসলে আমাদের বক্সের কোন ওয়ার্ডটা ম্যাচ করছে? মেজারমেন্ট, প্রফিট, অবজারভেশন। অর্থাৎ হচ্ছে বেনথাম তিনি এমন একটা জেল বানানোর পরিকল্পনা করছিলেন যেখানে আসলে কয়েদিদেরকে সবসময় কি করা যাবে, সবসময় পর্যবেক্ষণে রাখা যাবে বা নজরে রাখা যাবে। তো আমাদের 33 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে কি ই। অর্থাৎ এখানে বলা হচ্ছে হি অলসো ড্রিউ আপ প্ল্যানস ফর আ প্রিজন, সে এমন একটা জেল বানানোর প্ল্যান করছিল হুইচ অ্যালাউড দ্য ড্যাশ অফ প্রিজনার্স অ্যাট অল টাইমস, যেটা গার্ডদেরকে কি করবে, অ্যালাউ করবে যেন হচ্ছে তারা কয়েদিদের উপর সবসময় নজর রাখতে পারে, তারা যেন হচ্ছে সবসময় অবজারভেশনে থাকতে পারে। সো আমাদের 33 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন ই বা অবজারভেশন। যেহেতু আমরা পেয়ে গেছি এটা, সো আমরা এটাকে জাস্ট সিম্পলি এলিমিনেট করে দেবো যেন আমাদের অপশনগুলা কমে আসে। সো আমাদের নেক্সট কোয়েশ্চেনে কি আছে একটু দেখার চেষ্টা করি। When researching happiness and investigated possibilities for its dash and suggested some methods of doing these. তার মানে এখানে হ্যাপিনেস নিয়ে কথা বলা হচ্ছে, সো এটাকে আমরা কিওয়ার্ড হিসেবে নিতে পারি। অ্যান্ড সেই হ্যাপিনেসের একটা পসিবিলিটিস নিয়ে কথা বলা হচ্ছে। বেনথাম সে কি করছিল, সাজেস্টেড সাম মেথডস অফ ডুইং দিস, অর্থাৎ হ্যাপিনেসকে কোনো একটা কিছু করা যাবে। কি করা যাবে? হয়তো হ্যাপিনেসকে মাপা যাবে বা হ্যাপিনেসকে দেখা যাবে, এই টাইপের কোনো একটা কিছু, অদ্ভুত কিছু এখানে বলতে পারে। আর এটার জন্য বেনথাম সে হয়তো কয়েকটা মেথডও সাজেস্ট করছিল। সো আমরা কিওয়ার্ড গুলা নিয়ে প্যাসেজে একটু জাস্ট স্ক্যান করব, হ্যাপিনেস কোথায় আছে। আমরা এখানে পেয়ে গেছি সায়েন্স অফ হ্যাপিনেস। সো এই লাইনটা শুরু থেকে আমরা একটু পড়ার চেষ্টা করি। Bentham was also a pioneer of the science of happiness. If happiness is to be regarded as a science, it has to be measured. তার মানে এখানে কি বলা হচ্ছে? এখানে হ্যাপিনেসকে সায়েন্স বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে যদি হ্যাপিনেসকে একটা সায়েন্স হিসেবে মনে করা হয় তবে এটাকে অবশ্যই পরিমাপ করতে হবে। তার মানে এখানে হ্যাপিনেসকে পরিমাপ করার কথা বলা হচ্ছে। সো হ্যাপিনেসকে কি আদৌ পরিমাপ করা যায়? যায় না, কিন্তু এখানে এটা একটা পসিবিলিটি বা এটা একটা সম্ভাবনা যে হ্যাপিনেসকে যদি একটা সায়েন্স হিসেবে কল্পনা করা হয় তবে এটাকে পরিমাপ করতে হবে। এই জন্য বেনথাম কয়েকটা মেথডও সাজেস্ট করছিল। এখানে কি বলা হচ্ছে? সো মেজার্ড, হ্যাপিনেসকে পরিমাপ করার কথা। এই মেজার্ড শব্দটার সাথে আমাদের বক্সের কোন শব্দটা ম্যাচ করছে? ইমপ্লিমেন্টেশন, প্রফিট, মেজারমেন্ট। মেজারমেন্ট, হ্যাপিনেসকে পরিমাপ করার কথা বলা হচ্ছে। সো আমাদের 34 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে কি অপশন এ বা মেজারমেন্ট। সো আমরা এখানে প্যারাফ্রেজিংটা একটু বোঝার চেষ্টা করি। এখানে দেখেন বলা হচ্ছে যে সাজেস্টেড সাম মেথডস, কিছু মেথড সাজেস্ট করার কথা বলছে এবং এখানে বলা হচ্ছে সাজেস্টেড 2 ways in which this might be done। অর্থাৎ আমাদের কোয়েশ্চেনে বলা হচ্ছে যে বেনথাম সে কিছু মেথড সাজেস্ট করছিল আর প্যাসেজে বলা হচ্ছে 2টা মেথড সে সাজেস্ট করছে এবং আমাদের প্যাসেজে বলা হচ্ছে কি মেজার্ড, হ্যাপিনেসকে অবশ্যই মেজার্ড বা পরিমাপ করতে হবে, আর অপশনে আছে কি এটার নাউন ফর্ম মেজারমেন্ট। সো এভাবে প্যারাফ্রেজিং বুঝে আমাদের অপশনগুলো পিক করতে হবে, আদারওয়াইজ রং অপশন পিক করার সম্ভাবনা বেশি থাকবে। সো আজকের ক্লাসটি ভালো লাগলে একটা লাইক দিন এবং কমেন্টে জানান নেক্সট ডে রিডিং এর উপর কোন কোয়েশ্চেন টাইপের উপরে ক্লাস চান।